একটা ফলস নিজেদের মধ্যে ফাইট তৈরি করে পরিবেশটা এমন করছে যেন এসআইআরের জন্য মানুষ একেবারে বঞ্চিত হবে। মানুষ মাথা ঠান্ডা রাখুক, বাম কর্মীরা তাদের পাশে আছে। বিএলওরা পড়েছেন বিপদে। বামেদের খাতা শূন্য থাকবে না। বামেরা এবার ভোটে খাতা তাদের আবার পুনর্বার খুলবে। বঙ্গ রাজনীতিতে কিন্তু এসআইআর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা তৈরি করেছে। শাসক বিরোধীর মধ্যে একটা দ্বন্দ্ব থাকলেও এই এসআইআরের আতঙ্কে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো অভিনেতা এবং তার সাথে আরও একটা তার পরিচয়, তিনি একজন সিপিএমের সক্রিয় কর্মী এবং তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। দেবদূত ঘোষ আমাদের সাথে রয়েছেন। প্রথমেই যে বিষয়টা জানবো, রাজ্য জুড়ে একটা এসআইআর আতঙ্ক চলছে এবং শাসক বিরোধীদের মধ্যে কেউ হাসছে কেউ আবার আতঙ্কে ভুগছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন আতঙ্কিত তখন বিজেপি সেখানে উচ্ছ্বাস করছে যে এ রাজ্য থেকে বাংলাদেশি, রোহিঙ্গা, ঘুষপেটিয়া যাই বলা যাক না কেন, তারা বাদ গেলে হয়তো তারা 26-এর ভোটে জিতবে। আপনার কি মনে হয়? নির্বাচন কমিশন যেটা বলেছে যে বিগত 2 দশক ধরে দ্রুত নগরায়ন হয়েছে, গ্রামের চেহারা বদলেছে, শহরের চেহারা বদলাচ্ছে এবং মানুষ বিভিন্ন জায়গায়, মানুষ তো একটা সচল জীব, সে নানা জায়গা থেকে নানা জায়গায় যায় এবং আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে কাজের জন্য বেকার যুবক এবং যুবতীদের, স্বল্প শিক্ষিত থেকে শিক্ষিতদের নানা জায়গায় গিয়ে কাজ করতে হচ্ছে। কারণ আমাদের বিগত যদি আমি 1 মাসেরও হার দেখি, আজকেই কাগজে রয়েছে, দেখবেন যে বেকারের সংখ্যা মানে চিন্তা করার মতো হারে বেড়েছে এবং 5% নিচে থাকলে যেটা খানিকটা স্বস্তি বোধ করা যায় সেটা বেড়ে প্রায় 7% কাছাকাছি গিয়ে পৌঁছেছে পশ্চিমবঙ্গের এই অবস্থা। এবং আমি পশ্চিমবাংলার পরিপ্রেক্ষিতে বলছি এই কারণে, তার কারণ এটা বাংলা চ্যানেল, আমাদের বাঙালিদের কি অবস্থা এসআইআরের মধ্যে এবং শাসক বিরোধী বলে যাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে। একদল শাসক রয়েছে, এখানে তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে। বিরোধী বলতে মূলত উল্লেখ করা হচ্ছে কিন্তু বিজেপির কথা। বিজেপিও কিন্তু শাসন ব্যবস্থায় রয়েছে এবং পরস্পরকে সুবিধে করে দেওয়ার জন্য এসআইআর নিয়ে বিপুল পরিমাণে প্রচার মিছিল এগুলো করছে। আমরা বামপন্থীরা এসআইআরকে সমর্থন করি, তার কারণ এই শহর, এই নাগরিক জীবন বেঁচে থাকতে গেলে কারা ইনফিল্টার করছে, কারা প্রকৃত ভোটার নয়, এটা আইডেন্টিফাই করা দরকার। এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে বার্থ সার্টিফিকেট যদি থাকে, পড়াশোনার যদি সার্টিফিকেট থাকে, যদি আধার কার্ড থাকে, পাসপোর্ট থাকে, এরকম প্রায় 20-25টি জিনিস বলেছে যে আমাদের ইলেকট্রিক বিল, যেখানে আমরা বাড়ি করেছি সেই বাড়ির যে রেজিস্ট্রেশন যদি বিএলআরও অফিসে যদি থাকে, এরকম নানা জিনিসের লিস্ট তারা দিয়ে দিয়েছেন। এবং সৌভাগ্যের বিষয়, যারা প্রকৃত অধিবাসী আমাদের ভারতবর্ষে, তাদের প্রত্যেকের কাছেই এগুলো রয়েছে এবং যথার্থভাবে যদি কেউ ফর্ম ফিল আপ করে, তাহলে 2002তেও যখন এসআইআর হয়েছিল কোনো ধরনের দোলাচল হয়নি। তখন এখন যিনি মুখ্যমন্ত্রী, তখন বিরোধী নেত্রী, তিনি বলেছিলেন এসআইআর তখন দরকার। তিনি বলেছিলেন 1 কোটি জাল ভোটার আছে যার জন্য সিপিএম ক্ষমতায় থাকছে। এখন তিনি নিজেই বিরোধিতা করছেন। কেন করছেন তার জবাব তাঁকেই দিতে হবে। তার কারণ আমরা চাই প্রকৃত ভোটার যারা আমাদের দেশের অধিবাসী, দীর্ঘদিনের অধিবাসী বা সম্প্রতি অধিবাসী হয়েছেন, তাদের মধ্যে প্রকৃত কাগজ যাদের কাছে আছে, তারা যাতে এসআইআরের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং ভোটের কাগজটি প্রপার তৈরি করে নেন, ভোটার স্লিপে যাতে, ভোটার লিস্টে যাতে তাদের নাম থাকে, এরা আমি পক্ষে। কিন্তু দুটো কাজ যেটা করছে, যারা আমাদের দেশে সংখ্যালঘু, আমাদের দেশে যারা বিভিন্ন জায়গায় উদ্বাস্তু হিসেবে গিয়ে থাকতে হয়েছে, ভারতবর্ষ একটা উদ্বাস্তু প্রধান দেশ, আমাদের একটা উন্নতিশীল দেশ, আমরা প্রথম বিশ্বের মতো পয়সাওয়ালা দেশ নই। সেইখানে মানুষের কাজের খোঁজে কিন্তু পেটের জোগাড় করতে নানা জায়গায় যেতে হয়। কাগজ তাই দেখে নেওয়ার প্রয়োজন আছে। নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে তার পূর্ণ সমর্থন করে বলছি। এখানে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে যারা সরকারে রয়েছে, অর্থাৎ বিজেপি
কেন্দ্রীয়ভাবে সরকারে আছে, তৃণমূল এখানে রাজ্যের সরকারে রয়েছে, এবং এই ধরনের সাহায্যের ব্যাপারে যেন তাদের সাহায্য ছাড়া কেউ ভোটার কার্ড পাবেন না, ভোটের অধিকার পাবেন না, এইরকম একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। এটা আসলে সামনে ভোট রয়েছে, সেই জন্য নিজেদের ভোটটা গুছিয়ে নেওয়ার জন্য এটা করছেন। আমরা পাড়ায় পাড়ায় আমাদের বামপন্থীদের কর্মীদের বলেছি, মানুষের যার যেটা প্রয়োজন, যেভাবে কেউ যদি লিখতে না পারেন ফর্ম ফিল আপ করে দেওয়াতে যা সাহায্য, তৃণমূল করতে চাইছে যে তাদের ভোটটাকে সিকিওর করে বাছাই করে নিতে চাইছে এবং মানুষকে ভয় দেখে দেখিয়ে কাছে টেনে নিতে চাইছে। এই অবস্থার মধ্যে আমরা বলবো এর মধ্যে হারিয়ে যাচ্ছে মানুষের নিত্যদিনের প্রয়োজন। যেমন বিদ্যুতের বিল পুজোর মাসে যা দিয়েছি, বিরাট বিল, এ মাসে কি আসবে আমাদের মতো মধ্যবিত্তদের কিন্তু এটা নিয়ে চিন্তা আছে। এর মধ্যে চুপি চুপি করে দুধের দাম, রোজ দুধের দাম, মানে দুধের প্রয়োজন মানুষের 4 টাকা করে কিন্তু বেড়ে গেল। অর্থাৎ আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, নিত্যদিনে বাঁচতে গেলে যেগুলো লাগে, তার থেকে চোখ সরানোর জন্য এই ধরনের একটা যেটা বলে না, মানে একটা ফলস নিজেদের মধ্যে ফাইট তৈরি করে পরিবেশটা এমন করছে যেন এসআইআরের জন্য মানুষ একেবারে বঞ্চিত হবে। মানুষ মাথা ঠান্ডা রাখুক, বাম কর্মীরা তাদের পাশে আছে, এবং এই ফর্ম ফিল আপ করে নির্বাচন কমিশনের যা পদ্ধতি সেইভাবে ভোটদানের কাজও হোক। এবং সরকারকে বলবো, আপনারা এগুলো নিয়ে মাথা ব্যথা না করে নির্বাচন কমিশন নিজে নির্বাচন কমিশনের কাজ করুক। কিন্তু এই যে ভয়ঙ্কর বেকারি, এই যে ভয়ঙ্কর জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সেগুলোর দিকে যদি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার নজর দেয় তাহলে আমরা বাঁচি। কিন্তু এই এসআইআর নিয়ে বিএলওদের যে ভূমিকা, সেটা নিয়েও তো একাধিক প্রশ্ন উঠছে। তাদের স্বচ্ছতা, তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও তো প্রশ্ন উঠছে। বিএলওরা পড়েছেন বিপদে। যে এলাকাতেই যান, সেখানে যদি তাদেরকে মানে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া হয়, তারা স্কুলের থেকে সময় বার করে স্কুলের ক্লাসগুলো, অন্য তাদের যে স্টাফ আছে তারা ক্লাসগুলো নিচ্ছেন, এই সময় যদি তারা সত্তর না নিজেদের কাজ সেরে ফিরে যেতে পারেন, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা এমনিই ভেঙে পড়ছে, আরও ভেঙে পড়বে। এটা হচ্ছে স্কুলগুলোর অবস্থা। আর বিএলওদের ওপরে যদি চাপ থাকে, বিএলওরা শিক্ষিত ভদ্র মানুষ, তারা তো এলাকায় এলাকায় লড়াই করবেন না, তারা তাদের কাজটা সেরে যাতে নিজেদের কাজে আবার ফিরতে পারেন, সেটাই শাসক দলের দেখা উচিত। আমরা যে থ্রেট কল মোহাম্মদ সেলিম শুনিয়েছেন, যে কিভাবে একজন বিএলওকে, মহিলা বিএলওকে যেভাবে চোখ রাঙানো হয়েছে, এই পদ্ধতিকে আমরা সমর্থন করি না। এরই মধ্যে দুজন এমন এই শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তি, যে সব্যসাচী দত্তকে সবাই চেনেন, তিনি বিধাননগরের চেয়ারম্যানও ছিলেন এবং 2002 সালে ওনার ভোটার লিস্টের নাম ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে তার এবং তার স্ত্রীর যেমন নাম নেই, তার পাশাপাশি চাকদাতেও ঠিক একই ঘটনা। তিনি কাউন্সিলর ছিলেন 2002 সালে, অথচ তার এই যে নতুন যে ভোটার লিস্ট আছে, অর্থাৎ তাদের দেখা যাচ্ছে যে 2002-তে তাদের নাম নেই। তাহলে এগুলো কমিশনের কি কোথাও তাদের দক্ষতার অভাব ছিল? অবশ্যই দক্ষতার অভাব। কমিশনের আমাদেরকে এই যে নিবিড়ভাবে নাকি ওনারা রিভিউ করছেন, তার বদলে নিবিড়ভাবে ওদের কাজ যাতে নির্ভুল হয় সেদিকেও কমিশনের দেখা উচিত। এবং জনপ্রতিনিধি যিনি ভোটে লড়েছেন, ভোটে জিতেছেন, তার নাম না থাকাটা নির্বাচন কমিশনের এক ধরনের ব্যর্থতা। যে দুর্নীতিতে 26,000 চাকরি বাতিল হয়ে গেল, যে দুর্নীতির অভিযোগে মূলত রাজ্যের শিক্ষামন্ত্রী, তার উপদেষ্টা কমিটির সদস্য সুবীরেশ ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়, আজকে পার্থ চট্টোপাধ্যায় জামিন হয়ে গেছে, সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহারও জামিন হয়ে গেছে। 3.5 বছর জেলে ছিল। তা আদতে সিবিআইয়ের যে তদন্ত, সেই সিবিআই তদন্ত নিয়ে কি বলবেন? কারণ দুর্নীতিটা বামেদের তো একটা বড় ইস্যু ছিল, এখনও আছে। আমাদের আশঙ্কা হচ্ছে সবে এসএসসি পরীক্ষা হয়েছে এবং ভাইভা বাকি। অনেকেই ভালো ফল করেছেন, তারা চাকরি ফিরে পাবেন, পুনর্বহাল হবেন, এগুলো নিয়ে তারা ভাবছেন, কারণ ডিসেম্বরের পর থেকে মাইনে পাবেন না। এই অবস্থার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পেয়ে যাওয়া এবং বেরিয়ে আসা তাদের মধ্যে ভীতির সঞ্চার করছে। এবং আমার মনে হয় তারা পরীক্ষা মন দিয়ে দিন, এবং আমরা যে লড়াই আন্দোলন এসএসসির কাজের ব্যাপারে যাতে ক্ল্যারিটি থাকে, পরিচ্ছন্নতা থাকে, যে লড়াইয়ে আমরাও সামিল হয়েছি, আমরা তাতে ওদের সবসময় পাশে আছি। এবং আশা করব যে যারা এতদিন জেলে ছিলেন, জামিন পেলেন, তারা বেরিয়ে এসে কোনো ধরনের কলকাঠি নাড়বেন না। এইটা অন্তত তৃণমূল কংগ্রেস যেহেতু সরকারে রয়েছে, আমরা অন্তত আশা করি। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে অনেকগুলো ইস্যু ছিল, যার মধ্যে কোভিড-19, যেখানে রেড ভলেন্টিয়ার জীবনে
তারা হাতে নিয়ে তারা বিভিন্ন মানুষকে পরিষেবা দিয়েছে এবং সেই সময় একাধিক ইস্যুও ছিল। 26-এর বিধানসভা নির্বাচনে বামের খাতা কি খুলতে পারবে? বিধানসভার যে মানুষকে বোঝানো হচ্ছে আর কোনো দল নেই, বিজেপি আর তৃণমূলের মধ্যে থেকেই বেছে নিতে হবে, কিন্তু আমাদের এখনও কয়েক হাজার জনপ্রতিনিধি আছেন পঞ্চায়েতে, সেরকম কাউন্সিলররা আছেন। আমরা বিধানসভায় নেই বলে পৌরসভাগুলোতে নেই তা নয়, পঞ্চায়েতে নেই তা নয়, কিন্তু বারবার করে প্রচার করা হয় যেহেতু আমাদেরকে প্রশাসন এবং পুলিশ, তৃণমূল সরকারটা যেভাবে চলছে, যাতে বামপন্থীদের শূন্য করে দিলে অনেক চুরি নিয়ে মানে বিধানসভায় তো আইন পাশ করতে হয়, অনেক ধরনের মানুষমুখী যে কাজকর্মগুলো, সেই কাজকর্মগুলোর খতিয়ান হিসেব দিতে হয়। সেই প্রশ্ন তোলার লোক তো এখন বিধানসভায় কেউ রইল না, তাতে চোরেদের সুবিধে হয়েছে। এবার মানুষ ভেবে দেখবেন যে 26-এ তারা বিধানসভায় বামপন্থীদের বা জোটের প্রতিনিধিদের পাঠাবেন কিনা, এটা মানুষকে চিন্তা করতে হবে। আমরা তো ব্যক্তিগত পেশা হিসেবে রাজনীতিকে দেখি না, রাজনীতির কাজ হচ্ছে নিজের পকেট না ভরে মানুষের কাজ করা। সেই কাজে বামপন্থীরা সবসময় আগে ছিল, আগামী দিনেও আগে থাকবে। বামপন্থীরা জোট তো এর আগে আইএসএফের সাথে করেছিল এবং সেখানে ভরা ডুবিয়েছে। কংগ্রেসের সাথেও জোট ছিল, কিন্তু অধীর চৌধুরী এখন প্রদেশ কংগ্রেস সভাপতি নেই। কিন্তু এইরকম একটা পরিস্থিতির মধ্যে শুভঙ্কর সরকার, কংগ্রেসের এখন বর্তমান তিনি সভাপতি, তার সাথে এবং শুধু আইএসএফের নওশাদ সিদ্দিকী ইতিমধ্যেই বিমানবাবুকে চিঠি দিয়েছেন যাতে জোটের দিকে যায়। জোট হলেই তো বারবার বামেদের একটা ফল খারাপ হচ্ছে, তাহলে একা লড়তে বামেদের সমস্যাটা কোথায়? আমাদের তো কোনো একা সিদ্ধান্ত নেওয়া হয় না, আমাদের দল আছে, মিলিত দলের নেতৃত্ব আছে, তারা সবাই মিলে সিদ্ধান্তটা নেন। তবে এটুকু আমি নিশ্চিন্তভাবে বলতে পারি, এই আলোচনা বারংবার হয়েছে, আপনি যে প্রশ্ন করছেন, বামেদের খাতা শূন্য থাকবে না। বামেরা এবার ভোটে খাতা তাদের আবার পুনর্বার খুলবে এবং বামপন্থী ঐতিহ্য পশ্চিমবাংলায় যে ছিল দীর্ঘদিন ধরে, সেই বামপন্থী ঐতিহ্যকে ধরে রেখে আমাদের কর্মীরা মরণপণ লড়াই দেবেন এবং সেই লড়াইয়ে আমরা জয়লাভ করব। আমরা কিছু কিছু জায়গায় আমরা যে ভোটে জিতবো সে ব্যাপারে এখন থেকেই আমরা নিশ্চিত। আমরা দেখেছি দীপশিতা থেকে শুরু করে সব্যসাচী, সৃজন, সায়ন, প্রত্যেকেই তারা লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন এবং সেইভাবে আশানুরূপ কোনো ফল তারা করতে পারেনি। তরুণ প্রজন্মের হাত ধরে সিপিএম যে এগোতে চাইছিল, বামপন্থীরা এগোতে চাইছিল, কোথাও কি মনে হলে যে মানুষ কিন্তু এখনও সেই সাদা চুলের নেতাদেরকে খুঁজে বেড়াচ্ছে? বামপন্থী দলে যত কালো চুলের নেতা আছে অন্য দলে নেই, হ্যাঁ। আর 2 নম্বর হচ্ছে তারা ক্যান্ডিডেটও হয়েছিলেন। আর আমরা এই সব প্রশ্নে চিন্তিত নই, তার কারণ আমাদের থেকে সাংবাদিকরা অনেক ভালো করে জানেন 21-এ বা 24-এ ভোট কিভাবে হয়েছে, ভোট লুট কিভাবে হয়েছে। আমাদের সেটা রুখতে হবে। আমাদের দলের কাছে চ্যালেঞ্জ যে আমরা যদি ভোট লুট রুখতে পারি, খাতা শূন্য থাকবে না। আপনার একজন সহকর্মী চন্দন সেন, তিনি কদিন আগেই আমারই ইন্টারভিউতে তিনি একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন, যেখানেই ভোট দেবেন ভোটটা তো সেই পদ্ধতিতেই যাবে, তাহলে ইভিএমের দরকার কি? দেখুন, কারচুপি কোন কোন লেভেলে হচ্ছে সেইটা আমাদের কাছে খানিকটা আন্দাজ আছে, কিন্তু আমরা জনগণকে বলতে চাই যে আমাদের বামপন্থীদের সাথে এমনভাবে পাশে থাকুন, আমরা যেন আমাদের বিরোধী যারা চোরেদের সপক্ষে, যারা দুটো দল মিলে এই রাজ্যকে লুট করছে, একদল চুরি করছে, আরেকজন চুরি করার জন্য দরজা খুলে দিচ্ছে, এই অবস্থাটার যেন সার্বিকভাবে পরিবর্তন হয়, অর্থাৎ আমরা যেন বেশি সংখ্যায় সিট জিতে আসতে পারি, এটাই আমাদের লক্ষ্য। বিধানসভায় তাহলে আপনাদের ইস্যু কি থাকছে? বিধানসভায় ইস্যু হচ্ছে আমাদের মানবমুখী যে প্রকল্পগুলো আছে, অর্থাৎ আমাদের যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করছেন, 100 দিনের কাজের বদলে সে কাজকে 200 দিন কী করে করা যায় তার লড়াই করতে হবে। তাদের টাকা নিয়মিত 300 টাকা থেকে কী করে 600 টাকা করা যায়, এবং অলরেডি আপনারা শুনেছেন যারা অস্থায়ী কর্মী বিভিন্ন পেশায়, আপনাদের পেশাতেও আছে, তাদের একটা সময়ের পরে, ধরুন 2 বছর কি ম্যাক্সিমাম 5 বছর সার্ভিস দেওয়ার পরে যাতে সেই সংস্থায় তাদের পার্মানেন্ট করে নেয়। এটা আজকে পশ্চিমবাংলার সবচেয়ে বড় সমস্যা। আমাদের পুলিশের পার্মানেন্ট স্টাফ নেই 40,000, কিন্তু সিভিক পুলিশের সংখ্যা বেড়ে চলেছে। এইভাবে তো প্রশাসন চলতে পারে না। এই রকম এবং দুর্নীতিমুক্ত প্রশাসন, এইগুলো আমাদের সামনে আমরা লক্ষ্য রাখছি। সেই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় যেভাবে আমাদের আগে এসএসসি করা হয়েছিল, সে টেট ছিল, এইভাবে যে স্বচ্ছ নিয়োগ হচ্ছিল, চুরি ছাড়া যে লাখ লাখ মানুষ চাকরি পেয়েছেন, সেগুলোই আমরা মানুষের সামনে গিয়ে বলবো। শেষ প্রশ্ন আপনাকে থাকছে, বামেরা ফিরলে
সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতাটা পাবে? অবশ্যই পাবে। মহার্ঘ ভাতা বামেরা দিত, আবার বন্ধ করে রেখেছেন, কোর্টে কেস করে সুপ্রিম কোর্ট অবধি দৌড়েছেন। সুপ্রিম কোর্টের রায় শীঘ্রই বেরোবে, আপনারা জানেন ভালো করে। এই সরকার যদি না দেয়, আমরা যদি ক্ষমতায় আসি, আমরা মহার্ঘ ভাতা চালু করব। না হলেও আমরা যদি বিরোধীর সংখ্যাতে বেশি সংখ্যায় থাকি, আমরা আদায় করে ছাড়ব। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একাধিক বিষয় নিয়ে। তবে বামেরা কিন্তু 2026-এ যে নির্বাচন, সেই নির্বাচনে বেশ কিছু যে আসন পেতে চলেছে, সেটা চায়ের দোকানে আড্ডা হোক বা বাসে, বিভিন্ন জায়গায় কিন্তু আলোচনা হচ্ছে। তার কারণ ইতিমধ্যেই তৃণমূল 15 বছর তারা কিন্তু কাটিয়ে দিয়েছে, 34 বছরে বাম চলে গেছে এবং 7.5 বছরে কংগ্রেস। বামেরা কি আবার ফিরবে, এই প্রশ্ন যখন উঠছে, ঠিক সেই জায়গাতে আজকের যে উত্তর আমরা পেলাম, সেই উত্তরে কিন্তু একটা জায়গায় নিশ্চিত হওয়া যেতে পারে যে এবারে 26-এর বিধানসভা নির্বাচনে রাজ্য বিধানসভায় বা রাজ্যের আইনসভায় অন্তত থাকছে বামেদের প্রতিনিধি। আজ এই পর্যন্তই। দেখতে থাকুন এবং অবশ্যই অপেক্ষায় থাকুন আগামী পর্বে আমরা কার সাথে আপনাদের সাক্ষাৎ করছি এবং তিনি কি আপনাদের জানাচ্ছেন।